Assalamualaikum. Today's topic is IELTS reading, and this passage is taken from Cambridge Academic IELTS Reading, Book 17, Test 1, Passage 2. Let's start. এখানে বলছে যে you should spend about 20 minutes on question 14 to 26 which are based on reading passages to below. That means এই প্যাসেজ থেকে 14 নাম্বার থেকে 26 পর্যন্ত যে কোয়েশ্চেন্সগুলো আছে এই কোয়েশ্চেন্সগুলো এই প্যাসেজ থেকে করা হয়েছে এবং এখানে 20 মিনিটস স্পেন্ড করতে বলা হয়েছে। ইটস বেটার। সো আমরা দেখি কি কি কোয়েশ্চেন্স আছে এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক করব আমরা কোনটা আগে করব। ওকে, সো এখানে বলছে যে কোয়েশ্চেন 14-17 এখানে কি করতে হবে, হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। তার মানে হচ্ছে এখানে এ থেকে জি পর্যন্ত যে সেকশনগুলো আছে 7 সেকশনস আছে, এই 7 সেকশনসের মধ্য থেকে 4টা ইনফরমেশন নেওয়া হয়েছে। বলা হচ্ছে যে কোনটা থেকে আসলে এই ইনফরমেশনগুলো এসেছে। ওকে, নেক্সট 18 to 22 এখানে হচ্ছে কমপ্লিট দ্য সামারি, ওয়ান ওয়ার্ড অনলি। Okay, then you have to find out this in the প্যাসেজের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা হচ্ছে রোমান এমপি থিয়েটার, ওটার উপরে সামারি করা হয়েছে এবং এই গ্যাপগুলো ফিল করতে হবে এবং আমাদের ওয়ান ওয়ার্ড দিয়ে ফিল করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি এসেছে দেখতে পাচ্ছি 23 থেকে 24। এখানে কি করতে হবে, when comparing 20th century stadiums to ancient amphitheater in section D, okay, which two negatives ফিচার্স ডাজ দ্য রাইটার মেনশন। তার মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং বলে দিয়েছে সেকশন ডি পড়তে হবে। ওকে, সেখান থেকে এটা ঠিক করতে হবে। দেন 25-26 অ্যাগেইন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, টু অ্যাডভান্টেজেস অফ মডার্ন স্টেডিয়াম ডিজাইন ডাজ দ্য রাইটার মেনশন। সো আমাদের দেখা হয়ে গেল এখানে 23 থেকে 26 পর্যন্ত এই 4টা কোয়েশ্চেন আসছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আর একটা ক্যাটাগরি পেয়েছি সেটা হচ্ছে হুইচ section follows the or carries this information, এটা আর হচ্ছে সামারি কমপ্লিশন। আচ্ছা, আমরা সেকশন ডিটা থেকে শুরু করতে পারি, যেহেতু এখানে বলে দিয়েছে সেকশন ডি, অথবা আপনারা এখান থেকেও শুরু করতে পারেন, বাট আমি চাচ্ছি যে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আগে শুরু করব। ওকে, রোমান অ্যাম্ফিথিয়েটার। রোমান অ্যাম্ফিথিয়েটার এই ওয়ার্ডটা আমরা খুঁজে বের করবো কোথায় আছে। আমরা প্রথমে দেখে নিই যে কোন ওয়ার্ডগুলো দিয়ে আমি আসলে লোকেট করব, দেন আমরা এটাকে ডিসকাস করব। ওকে, যেগুলো আছে ক্যাপিটাল লেটার থাকে, যেমন ইউরোপ, রোমান দেখতে পাচ্ছি, দেন আর্লেস এটা প্লেস নেম। ওকে, দেন অ্যারেনা, স্পেকটেটরস, মিনহোয়াইল। ওকে, ইন ভেরোনা ইজ a place name, again Roman amphitheaters. Okay, fine. Lucas, place name. So মোটামুটি আমরা দেখেছি যে কোথা থেকে আসলে আমাদের রিডিংটা শুরু হবে, এই এতটুকু অংশ বা এর আশেপাশে আমাদের এই কোয়েশ্চেনটা ওখান থেকে করা হয়েছে। চলুন দেখে নেই আমরা প্যাসেজ থেকে। ওকে, সো আমাদের ফাইন্ড করতে হবে ইউরোপ, আর্লেস, ভেরোনা, লুকাস। ওকে, সো আমরা একটু চোখ বুলিয়ে যাই। During the centuries, yes, we got it. Amphitheater we got, then we got Arles also, and then we have Roman. Okay, then okay, fine. So Verona, we got the word Verona. Okay, so others এগুলো আমরা পরবর্তীতে পেয়ে যাব। আমরা এখন এখান থেকে অ্যাকচুয়ালি রিডিংটা শুরু করব। আচ্ছা, তার আগে আমরা দেখি আমাদের প্যাসেজে কি বলেছে, সামারিতে কি আছে। ওকে, Roman amphitheaters বলা হচ্ছে যে the Roman stadiums of Europe have proved very versatile. The Roman stadiums of Europe have proved very versatile. ইউরোপের যে রোমান স্টেডিয়ামগুলো রয়ে গেছে সেগুলো কি হয়েছে, ভার্সেটাইল, ভেরি ভার্সেটাইল, তার নানানমুখী ব্যবহার আসলে আমরা তারা প্রুফ করেছে, স্টেডিয়াম প্রুফ করেছে। দ্য অ্যাম্ফিথিয়েটার অফ আর্লেস, ওকে, আর্লেসের যে অ্যাম্ফিথিয়েটার আছে, ফর এক্সাম্পল ওয়াজ কনভার্টেড ফার্স্ট ইনটু আর ড্যাশ। যেহেতু স্টেডিয়ামসগুলোকে অ্যাম্ফিথিয়েটার কি, অ্যাম্ফিথিয়েটার হচ্ছে স্টেডিয়াম যেগুলোকে নানানভাবে পরবর্তীতে ব্যবহার করা হয়েছে, সেই থেকে এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে যে অ্যাম্ফিথিয়েটার অফ আর্লেসের যে অ্যাম্ফিথিয়েটার আছে সেটাকেও ব্যবহার করা হয়েছে। প্রথমে কিভাবে ব্যবহার করা হয়েছে, কনভার্টেড ফার্স্ট ইনটু দেন ইনটু আ রেসিডেন্সিয়াল এরিয়া, তারপর রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যান্ড ফাইনালি ইনটু অ্যান অ্যারেনা where spectators could watch ড্যাশ। তার মানে এরপরে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, যেখানে স্পেক্টেটরসরা কোনো একটা প্রদর্শনী দেখতে পারে, কোনো একটা কিছু যেটা আসলে স্পেক্টেটরস মানে হচ্ছে অডিয়েন্সরা দেখতে পেত। দেখি আমরা কি সেটা।
The amphitheaters of Arles in southwest France with a capacity of 25,000 spectators in perhaps is the best example of just how versatile a stadium can be. So Arles যে amphitheater এটা ভার্সেটাইল স্টেডিয়াম ছিল। ভার্সেটাইল মানে হচ্ছে মাল্টিফাংশন মাল্টিপারপাসে ইউজ করা যায় যে জিনিসটা। ওকে, built by the Romans in 90 AD, it became a fortress with 4 towers after the 5th century. So it became a fortress পরিণত হয় after the 5th century and was then transformed হয় পরিবর্তিত হয় into a village containing more than 200 হাউসেস। তার মানে এই পর্যন্ত কি বললো যে যে আর্লেসের যে অ্যাম্ফিথিয়েটার আছে এটা প্রথমে এটাকে ফোর্ট্রেস হিসাবে দুর্গ হিসেবে ব্যবহার করা হয়, পরবর্তীতে এটাকে ট্রান্সফর্ম করা হয় ভিলেজ হিসাবে যেখানে আসলে 200টা ঘরবাড়ি ছিল। সো আমরা আমাদের প্রথম আনসারটা মনে হয় পেয়ে গেছি। ফার্স্ট বলছিল এখানে যে এটাকে কনভার্ট করা হয় ফার্স্ট, তার মানে প্রথমেই এটাকে কি হিসেবে কনভার্ট করা হয় আ ফোর্ট্রেস দুর্গ হিসাবে, FORTRESS ফোর্ট্রেস। ওকে, ফোর্ট্রেস হিসাবে দেন ইনটু রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে বলেছে রেসিডেন্সিয়াল এরিয়া আর আমাদের প্যাসেজ বলেছে ভিলেজ। ভিলেজ মানে তো যেখানে মানুষজন থাকে এবং এখানেও তাই বলছে রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা মনে রাখবো যে প্যাসেজে যা বলছে এবং সামারিতে কিন্তু সেম ওয়ার্ড থাকবে না, আশেপাশের ওয়ার্ডগুলোকে যতটা সম্ভব যদি এগুলোকে আমরা সিনোনিমস খুঁজে বের করতে পারি, এগুলোর বের করে ফেলে কাছাকাছি ওয়ার্ডগুলো বুঝতে পারলেই মূল আনসারটা পাওয়া যায়। দেন ফাইনালি ইনটু অ্যান অ্যারেনা, তারপরে এটাকে কি করা হয় অ্যারেনা ওয়্যার দ্য স্পেক্টেটরস, এই অংশটা আমরা পড়িনি। ওকে, দেন বলা হচ্ছে যে with the growing interest in conservation during the 19th century, it was converted back into an arena for the sitting of bullfights, thereby returning the structure to its original use as a venue for public spectacles. সো বলতেছে যে পরবর্তীতে 19th সেঞ্চুরিতে এটাকে কি করা হয় কনভার্ট করা হয় আবারও স্টেডিয়ামে। আর অ্যারেনা হচ্ছে স্টেডিয়াম যেখানে স্টেডিয়ামের মতোই আর কি সব কিছু খেলা এবং কোনো ফাংশন এখানে হয়। সো বলা হচ্ছে যে সেই অ্যারেনাতে পরিণত করা হয় এবং যেখানে বসে আসে কিসের স্টেডিয়াম হিসাবে বা কিসের অ্যারেনা হিসাবে পরিণত হয়, যেখানে বসে আসলে কি দেখতে পাবে বুল ফাইটস দেখতে পাবে। সো আমাদের আনসার হবে বুল ফাইটস। সো এটাকে বলা হচ্ছে স্পেক্টেটরস কুড ওয়াচ বুল ফাইটস। ওকে, বুল ফাইটস। Meanwhile the arena in Verona, এখন আমরা পড়ছি ভেরোনার যে অ্যারেনাটা রয়েছে যে স্টেডিয়াম, okay, one of the oldest Roman amphitheater is famous today as a venue where dash is performed. Okay, where dash is performed, তার মানে হচ্ছে যে ভেরোনার যে অ্যাম্ফিথিয়েটার রয়েছে সেটা এখন একটা ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিসের ভেন্যু হিসেবে, কিসের জন্য কিসের ভেন্যু হিসেবে এটা এখন বিখ্যাত, ফেমাস টুডে। হ্যাঁ, সো এই ওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করবো যে কিস যেটা জন্য এটা এখন ফেমাস। সি Another example of the imposing arena of Verona in northern Italy with a space for 30,000 spectators, which was built 60 years before the Arles amphitheater and 40 years before Rome's famous Colosseum. কোথায় ফেমাস নিয়ে কোনো কথা হয়নি। It has endured the centuries and is currently considered one of the world's prime sites for opera thanks to its outstanding acoustics. এখানে বলে দিচ্ছে যে এখন এটা তো ভেরোনার যে অ্যারেনাটা ছিল এটা কতদিন আগে হয়েছে এবং আদার্স ব্যাপারগুলো নিয়ে এটা বলছে, কিন্তু আমাদের মূল আনসার হচ্ছে এই লাইনটাতে বলছে যে পরবর্তীতে ইট হ্যাজ এন্ডিউরড দ্য সেঞ্চুরিজ, এটা যুগের পর যুগ এটা রয়ে গেছে, পরবর্তীতে এটাকে ব্যবহার করা হয়েছে কারেন্টলি কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হচ্ছে কি হিসাবে ওয়াজ প্রাইম সাইটস হিসাবে। সো প্রাইম সাইটস মানে প্রধান ওয়াজ ওয়ান অফ দ্য ওয়াজ প্রাইম সাইট, দ্যাট মিনস পৃথিবীতে যতগুলো সাইট রয়েছে তার মধ্যে একটা প্রধান সাইট হিসেবে অন্যতম হিসেবে এটাকে ঘোষণা করা হচ্ছে। কারণটা কি, বিকজ ফর
ফর অপেরা, এখানে অপেরা হয়। সো আমাদের কোয়েশ্চেন কিন্তু বলেছে যে এটা কেন ফেমাস, বিকজ এটা একটা ভেন্যু হিসেবে ফেমাস, এবং যেখানে আসলে কি পারফর্ম হয়, অপেরা পারফর্ম হয়। ওকে, so next, the site of Lucas Amphitheatre has also been used for many purposes over the centuries, including the storage of dash. আচ্ছা, storage of dash, কিছুকে স্টোর করে। আমরা দেখব যে কি কারণে কি স্টোর করে, তার আগে দেখে নিই। আমরা লুকাস এম্ফিথিয়েটারটা মার্ক করেছিলাম। আচ্ছা, বলেছে যে লুকাস এম্ফিথিয়েটারকে ইউজ করা হয়েছে মেনি পারপাসেস, অনেক উদ্দেশ্যে, নানান উদ্দেশ্যে, ফর সেঞ্চুরিজ, দ্যাট মিনস যুগের পর যুগ। সো তার মধ্যে কি হিসাবে কি স্টোর করার জন্য ইউজ করা হতো দেখি আমরা। Okay, then the area in the center of the Italian town of Lucca, known as Piazza del Anfiteatro, is yet another impressive example of amphitheater becoming absorbed into the fabric of the city. The site evolved in a similar way of earliest and was progressively filled with buildings from the Middle Ages until the 19th century, variously used as houses, a salt depot and a prison. বলা হচ্ছে যে এটা 19th সেঞ্চুরির পরে এটাকে কি করা হয়, এটাকে ইউজ করা হচ্ছে ভেরিয়াসলি ইউজড। এখানে ওয়ার্ডটা ইউজ করেছে যে মেনি পারপাসেস, আর এখানে আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি ভেরিয়াসলি ইউজড। এবং বাড়ি হিসাবে সল্ট ডিপো, ডিপো মানে কি, ডিপো মানে হচ্ছে স্টোর করা, লবণ রাখার জন্য। তাহলে এটা কি স্টোরেজ হিসেবে ব্যবহৃত, সল্ট। ওকে, নেক্সট, ইট ইজ নাও a market square with dash and homes incorporated into the remains of the Roman amphitheater. এটা এখন মার্কেট স্কোয়ার, এবং এর মধ্যে কি আছে, হোমস তো আছে, আরটা কি আছে, ইনকর্পোরেটেড ইনটু দ্য রিমেন্স অফ দ্য রোমান অ্যাম্ফিথিয়েটার। রোমান অ্যাম্ফিথিয়েটারের যে ধ্বংসাবশেষ বা বাকি যে অংশটা রয়ে গেছে সেটার সাথে মিলে, এটার মিলিত হয়ে, বা সেটার মধ্যে এখন কি হয়ে গেছে, হোমস এবং আরেকটা কিছু, যেটা মিলে আসলে একটা মার্কেট স্কোয়ার গঠিত হয়েছে। ওকে, সো বাট রাদার দেন রিভার্টিং টু অ্যান অ্যারেনা, আমরা আগেরগুলো দেখেছি যে সবগুলো অ্যারেনাতে আবার নতুন করে স্টেডিয়ামের মতো করে ইউজ করা হয়েছে, কিন্তু এটার বেলায় কি হলো, রাদার দেন রিভার্টিং টু অ্যারেনা না হয়ে ইট became a market square designed by romanticist architect Lorenzo একটু দরকার নেই আমাদের। Today the ruins of the amphitheater remain embedded in various shops and residences surrounding the public square. আচ্ছা, রেসিডেন্স মানে কি, রেসিডেন্স মানে যেখানে মানুষ থাকে না, রেসিডেন্সেস। সো আমাদের এখানে কোয়েশ্চেনে কি বলেছে, যে হোমস বলেছে, হ্যাঁ, আর তার আগে কি ইউজ হয়েছে, শপস ইউজ হয়েছে। তাহলে আমাদের আনসার হবে শপস। ওকে, হোমস অ্যান্ড শপস এই দুটো মিলে আসলে কি হয়েছে, মার্কেট স্কোয়ার। এবং আদার্স যে লাইনগুলো আমরা দেখতে পেলাম, যে এখানে বলা হচ্ছে যে embedded in various shops and residences surrounding the public square এর আশেপাশে যে ঘর বাড়ি এবং এগুলো সবগুলোই গড়ে উঠেছে আসলে এই অ্যাম্ফিথিয়েটারকে কেন্দ্র করে। ওকে, সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, এখানে বলছে যে আমরা পড়েছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে হচ্ছে একটা সেকশন থেকে দুবারও আসতে পারে, দুটো ইনফরমেশন একটা সেকশন থেকে নেওয়া হতে পারে। ওকে, সো নাম্বার 14 আগে দেখবো যে আমরা সেকশন পড়ার আগে এই জিনিসগুলো আগে পড়ে নিব, কি 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 কিওয়ার্ড আছে এবং কি আমাদের কাছে জানতে চাচ্ছে। একটা সেকশনের মধ্যে আছে আ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রসেস। এই যে স্টেডিয়াম যে বানানো হচ্ছে তার ব্যাপারে নেগেটিভ অ্যাটিটিউডস, তার ব্যাপারে আসলে একটা বিরুদ্ধ মতামত বা একটা সংশয়, ডাউট, অথবা একটা মানে একটা নেগেটিভ একটা ফিলিংস, নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি আমরা ওই সেকশনের মধ্যে দেখতে পাবো। নাম্বার 15 দেখছি যে ফিগার্স ডেমনস্ট্রেটিং এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ আ সার্টিন স্টেডিয়াম। তার মানে আমরা একটা সেকশনে দেখতে পাবো যে কোনো একটা সার্টিন স্টেডিয়াম, নির্দিষ্ট একটা স্টেডিয়ামের নাম থাকবে, ওই স্টেডিয়ামের এনভায়রনমেন্টাল বেনিফিটস নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেটা আমরা খুঁজে পাবো, ফিগার্স দেওয়া আছে। একটা ফিগার্স বলতে টোটাল কতটা অথবা কত পার্সেন্ট এরকম হিসেব নিকেশগুলো দেওয়া আছে, তাই দিয়ে আসলে এর
এনভায়রনমেন্টাল বেনিফিটসটা কতটুকু পাবো তা বলা হয়েছে। 16 বলছে এক্সাম্পলস of the wide range of facilities available at some new stadium. ওকে, কিছু নিউ স্টেডিয়ামসের কথা বলবে এবং সেখানে যে ওয়াইড রেঞ্জ অফ মানে অনেক ব্যাপক যে ফ্যাসিলিটিস আছে, সুযোগ সুবিধা আছে সে সম্পর্কে এক্সাম্পলস দেওয়া আছে। Okay, reference to the disadvantages of stadiums built during a certain era. So certain era একটা নির্দিষ্ট কোন একটা যুগে যে স্টেডিয়ামসগুলো ছিল বিল্ট করা হয়েছিল সেই স্টেডিয়ামসগুলো ডিসঅ্যাডভান্টেজেসগুলো মানে খারাপ দিকগুলো সম্পর্কে বলা আছে। চলুন তাহলে আমরা এখন সেকশনগুলো 1 by 1 পড়তে থাকি। ওকে, সেকশন এ। Stadiums are among the oldest forms of urban architecture. Vast stadiums where the public could watch sporting events were at the center of Western city life as far back as the ancient Greek and Roman empires. Well before the construction of the great medieval cathedrals and the grand 19th, 20th century railway stations which dominated urban skylines in the later eras. তার মানে আগের স্টেডিয়ামগুলো সম্পর্কে বলা হচ্ছে। সো এটা আমাদের কোনো ইনফরমেশন তেমন পাইনি। টুডে however stadiums are regarded with growing skepticism. এই ওয়ার্ডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কনস্ট্রাকশন costs can soar above $1 billion and stadiums finished for major events such as the Olympic Games or the FIFA World Cup have notably fallen into disuse and disrepair. সো এখানে কি বলছে, এই অংশটুকুর মধ্যে বলছে স্কেপটিসিজম, এই ওয়ার্ডটাই আসলে পুরো এটার মিনিংটা আমাদের বলতেছে আর কি। যেটা হচ্ছে যে স্কেপটিসিজম মানে হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে একটা দ্বিধার জন্ম দেয়া এবং ডাউটের জন্ম দেয়া। সো দেখা যাচ্ছে যে এখন স্টেডিয়ামসকে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং একটু 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 আলোচনা চলছে, মত মানে একটা কেন দরকার এরকম কিছু কথাবার্তা, সন্দেহ, মানে স্টেডিয়াম করলে মানুষের যদি উপকার না হয় তাহলে সেটা নিয়ে মানুষের তো একটা সন্দেহ থাকবে। কেন এটা বলছি, বিকজ পরের লাইনেই বলছে যে স্টেডিয়ামগুলো যে শুধুমাত্র অলিম্পিকের মতো বড় ইভেন্টস অথবা ফিফা ওয়ার্ল্ড কাপের মতো বড় ইভেন্টসের জন্য $1 বিলিয়ন উপরে খরচ করা হচ্ছে, সেই স্টেডিয়ামগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে পড়ে আছে এবং রিপেয়ারও করা হয় না, এগুলো আর কোনো ইউজ হয় না। দ্যাটস ওয়াই এটা স্টেডিয়ামস নিয়ে এখন একটা স্কেপটিসিজম অর নেগেটিভ অ্যাটিটিউডস আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের একটা কোয়েশ্চেনে আছে যে আ মেনশন অফ এ নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং। সো আমরা এটা পেয়ে গেছি, আমাদের আনসার হচ্ছে সেকশন এ এর আনসার 14-এ আছে। আচ্ছা, এরকম কিন্তু একদম ডাইরেক্ট সেকশন এ এর আনসার প্রথমটাই হবে এরকম সাধারণত হয় না, দেখা যায় না, বাট লাকিলি এটা হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা বি অ্যান্ড সি সম্পর্কে বলছি। ওকে, বি কিন্তু আমরা আর পড়ছি না, বিকজ আমরা যখন এই যে সামারি কমপ্লিশন করেছি দেখেছি পোর্টার মধ্যে শুধু অ্যাম্ফি থিয়েটার নিয়ে বলা হয়েছে এবং সিতেও অ্যাম্ফি থিয়েটার নিয়ে বলা হয়েছে, কিন্তু এখানে হুইচ প্যাসেজ কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, এই জায়গাটার মধ্যে কোনো অ্যাম্ফি থিয়েটার রিলেটেড কোনো কিছুই আমরা পাইনি, সুতরাং আমরা বি এবং সি আর পড়ছি না, আমাদের এটা লাগছে না। সো আমরা পড়বো হচ্ছে ডি। ওকে, there are many similarities between modern stadiums and the ancient amphitheaters intended for games. বলা হচ্ছে যে মডার্ন এবং আগের যে স্টেডিয়ামস এই দুটোর মধ্যে অনেক সিমিলারিটিস আছে। তার একটা বলছে যে এটা গেমসের জন্যই বানানো হয়েছিল, বাট সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 20th century as stadiums were developed using new products such as steel and reinforced concrete and made use of bright lights for night time matches. কিন্তু পরবর্তীতে 20th সেঞ্চুরির প্রথম দিকে শুরুতে দেখা গেল যে এখনকার স্টেডিয়ামগুলো বানানোর ক্ষেত্রে নিউ ম্যাটেরিয়ালস, নিউ প্রোডাক্টস ইউজ করা হচ্ছে এবং সেগুলো যেমন স্টিল, কংক্রিট এগুলো করা হচ্ছে এবং রাতের বেলায় কি করা হচ্ছে, ব্রাইট লাইটস, রাতের ম্যাচের জন্য ব্রাইট লাইটস ইউজ করা হচ্ছে। ওকে, many such stadiums are situated in suburban areas designed for sporting use only and surrounded by parking lots. তারপরে বলা হচ্ছে যে এবং অনেক স্টেডিয়ামস, মেনি সাচ স্টেডিয়ামস, এরকম অনেক স্টেডিয়াম যেগুলো আসলে শহর থেকে দূরে করা হচ্ছে এবং এগুলো শুধুমাত্র স্পোর্টিং ইউজ অনলি, শুধু খেলার জন্য এবং পার্কিং লটস খেলার জন্য বানানো হচ্ছে এবং শুধু পার্কিং লটসের সুবিধা দেওয়া হচ্ছে। দিস ফ্যাক্টরস মিন দ্যাট দে মে নট
be as accessible to the general public, require more energy to run and contribute to urban heat. তার ফলে কি হচ্ছে, এই স্টেডিয়ামগুলো চালানোর ক্ষেত্রে যে নেগেটিভ সাইডগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এটাতে শুধুমাত্র স্পোর্ট খেলার জন্য করা হচ্ছে, পার্কিং লট শুধু দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই এটা সাধারণের জন্য, জনসাধারণের জন্য এটা অ্যাক্সেসিবল না। দেন এটা চালানোর জন্য অনেক এনার্জির প্রয়োজন, মোর এনার্জির প্রয়োজন, কারণ হচ্ছে রাতের বেলা ম্যাচ হয় এবং সেখানে এনার্জির ইলেকট্রিসিটির খরচ হয়, এবং আরও দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আরবান হিটটাকে বাড়িয়ে দিচ্ছে। সো এগুলো কি, এগুলো সব হচ্ছে একটা স্টেডিয়ামের খারাপ দিক বা অসুবিধাজনক সাইড। তাহলে আমরা একটা দেখেছি যে একটা স্টেডিয়ামের কথা এখানে বলছে যে reference to the disadvantages of the stadium built during a certain era. Yes, certain era কোনটা, এখানে দেখলাম যে এখানে বলা হলো যে 20th century। সো 20th centuryটা হচ্ছে সেই এরাটা, নির্দিষ্ট সেই এরাটা, এবং সেই এরার সময় যে স্টেডিয়ামসগুলো বানানো হয় সেগুলো ডিসঅ্যাডভান্টেজেস আমরা দেখতে পেলাম। তাহলে এটা হবে আমাদের ডি, আনসার ডি। এবং আমরা ডি থেকে আরও একটা আনসার বের করব। আমাদের আরেকটা সেকশনের ডি এর কথা বলা হয়েছে যে ইন সেকশন ডিতে টু নেগেটিভ ফিচার্সের কথা, টু নেগেটিভ সাইডের কথা, বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ওকে, সো আমরা দেখি নাম্বার এ কি বললো, দে আর লেস ইমাজিনেটিভলি ডিজাইনড। না, আমরা দিতে এমন কিছু পাইনি। ডিজাইন নিয়ে ইমাজিনেটিভ ডিজাইনকে নিয়ে এনেও তেমন কিছু বলেনি। ওকে, দে আর লেস স্পেশাস। আমরা দেখেছি যে স্পোর্টের জন্য বানানো হয়েছে এবং পার্কিং লট আছে, কিন্তু তারা লেস স্পেশাস এইসব কিছু বলেননি। ওকে, দে আর ইন লেস কনভিনিয়েন্ট লোকেশনস, দে আর ইন লেস কনভিনিয়েন্ট লোকেশনস, তারা একটা লোকেশনসের কথা বলেছে, এখনকার বলেছে যে এটা সাব আরবান এরিয়া, সাব আরবান, হ্যাঁ আমরা পেয়েছি সাব আরবান, সাবারবানসের মধ্যে। সাবারবানস শহর থেকে দূরে, যেহেতু শহর থেকে দূরে তার মানে হচ্ছে এখানে যাওয়ারও দূরত্ব, ডিস্টেন্স একটা ব্যাপার, যাওয়ার সময় একটা ব্যাপার, তার মানে এটা খুব সুবিধাজনক জায়গায় নাই, লেস কনভিনিয়েন্ট প্লেসেই আছে। হ্যাঁ, এটা বলেছে। দেন দে আর লেস ভার্সেটাইল। ওকে, সো এটা পড়ার আগে ইটা পড়ে নিই, দে আর মেড অফ লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস। আমরা দেখেছি যে 20th সেঞ্চুরিতে যে স্টেডিয়ামসগুলোর কথা বলা হচ্ছে সেকশন ডিতে, ওখানে বলেছিল যে এরা আসলে কি প্রোডাক্টস দিয়ে তৈরি, নিউ প্রোডাক্টস, যেগুলো আসলে কি স্টিল এবং কংক্রিট দিয়ে তৈরি, এবং আমরা জানি এগুলো কি, এগুলো হচ্ছে ডিউরেবল প্রোডাক্টস, নট লেস ডিউরেবল, না মানে স্থায়িত্ব বেশি। এখানে বলছে ক্ষণস্থায়ী প্রোডাক্টস দিয়ে ইউজ করা হয়েছে, ম্যাটেরিয়ালসের জায়গায় ওখানে প্রোডাক্টস ইউজ করা হয়েছে, এখানে লেস ডিউরেবল বলছে, বাট দ্যাটস নট ট্রু। সো ই আমাদের আনসার না, তার মানে থেকে যাচ্ছে ডি। সো এলিমিনেট করলে কিন্তু আমরা অনেক সময় আনসার পেয়ে যাই, যতটা সম্ভব এলিমিনেট করে নেবেন। আর লজিক দিচ্ছি যে দে আর লেস ভার্সেটাইল, এটা ঠিক কিনা, হ্যাঁ তারা ঠিক। ভার্সেটাইল মানে হচ্ছে যে যে জিনিসটাকে নানান পারপোজে ইউজ করা যায়, কিন্তু এটা বলা হচ্ছে যে এই স্টেডিয়ামগুলো লেস ভার্সেটাইল কেন, এখানে বলে দিয়েছে যে দে আর ডিজাইন ফর স্পোর্টিং ইউজ অনলি অ্যান্ড সারাউন্ডেড বাই পার্কিং লটস, মানে এটা শুধুমাত্র স্পোর্টের জন্যই ব্যবহার করা হচ্ছে, এটা আর কোনো ইউজ নেই। সো দে আর লেস ভার্সেটাইল। সো আমরা পেয়ে গেছি সি অ্যান্ড ডি আমাদের আনসার। ওকে, নেক্সট আমরা পড়ব সেকশন ই। ওকে, আমাদের খুঁজে বের করতে হবে একটা হচ্ছে ফিগার্স, এনভায়রনমেন্টাল বেনিফিটস আর এক্সাম্পলস, ফ্যাসিলিটিস, সাম নিউ স্টেডিয়ামস। ওকে, but many of today's most innovative architects see scope for the stadium to help improve the city. Among the current strategies to seem to be having particular success, the stadium as an urban hub and as a power plant. কিন্তু এখন এই পারাতে প্রথমে এখানে কি বললো যে এখনকার যে আর্কিটেক্ট আছে, ইনোভেটিভ আর্কিটেক্ট যারা, তারা আসলে স্টেডিয়ামকে অন্যভাবে ব্যবহার করার জন্য স্ট্র্যাটেজি ঠিক করেছে। তারা এখন যেটাকে কি সাকসেস পেয়েছে সেটা স্টেডিয়ামকে তারা আরবান হাব, যেখানে শহরের মধ্যে গ্যাদারিং করার প্লেস হিসেবে তারা মানে স্টেডিয়ামকে শুধু খেলার জন্য না রেখে এখানে আরও আদার্স ইউজের জন্য তারা এখন এটাকে চেষ্টা করছে এবং সাকসেস পেয়েছে। এবং আর কি অ্যাজ আ পাওয়ার প্ল্যান্ট, স্টেডিয়ামের মধ্যে পাওয়ার প্ল্যান্ট হিসেবে, মানে কোনো একটা এখানে যেন বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, এই জাতীয় কাজে তারা আসলে ব্যবহার করার সাকসেস পেয়েছেন। টু সিম টু বি হ্যাভিং পার্টিকুলার সাকসেস। ওকে,
There's a growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond the sport, such as hotels, retail outlets, conference centers, restaurants and bars, children's playgrounds and green space. ওকে ফাইন। সো বলা হচ্ছে যে এখন একটা গ্রোয়িং ট্রেন্ড চলছে, এখন সবাই আসলে স্টেডিয়ামগুলোকে নানানভাবে নানান কাজে যাতে ব্যবহার করা যায় সেই জন্য সাজাচ্ছে, সেই পাবলিক সার্ভিসের জন্য, পাবলিক স্পেসের জন্য ছেড়ে দিয়েছে। কী রকম কাজগুলো? যে কাজগুলো যেমন পাবলিকরা যাতে হোটেল হিসেবে এটা ইউজ করতে পারে, দেন কনফারেন্স সেন্টার হিসেবে, চিলড্রেন প্লেগ্রাউন্ড, গ্রিন স্পেস হিসেবে, বিয়ন্ড স্পোর্ট মানে খেলাধুলা ছাড়াও যেন এটাকে আরও নানানভাবে ব্যবহার করা যায়। সো আমরা ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস দেখতে পাচ্ছি। ওকে, সো টু এক্সাম্পলস অফ সাম নিউ, ওখানে বলেছিল যে আমাকে লাগবে হচ্ছে সাম নিউ স্টেডিয়ামসের এক্সাম্পলস লাগবে। ওকে, দেখি আমরা নিউ স্টেডিয়ামসের কোনো নেম টেম আসে কিনা। ক্রিয়েটিং মিক্সড ইউজ ডেভেলপমেন্ট সাচ অ্যাজ দিস reinforces compactness and multifunctionality, making more efficient use of land and helping to regenerate urban spaces. Okay, fine. This opens the space up to families and a wide cross section of society instead of catering only to sports people and supporters. There have been many examples of this in the UK. The mixed use facilities at Wembley and Old Trafford have become a blueprint for many other stadiums in the world. তার মানে ওয়েম্বলে অ্যান্ড ওল্ড ট্র্যাফোর্ড, ইংল্যান্ডের এই দুটো কি, এই দুটো হচ্ছে স্টেডিয়ামস, এবং এই দুটো এখন ওয়ার্ল্ডের জন্য এখন একটা কি উদাহরণস্বরূপ, এক্সাম্পল স্বরূপ সেট হয়েছে। ওকে, সো আমরা দুটো এক্সাম্পলসের নাম পেয়েছি এবং এটা মডার্ন এক্সাম্পল। সো মডার্ন স্টেডিয়ামস, নিউ স্টেডিয়ামস। সো আমাদের আনসার হচ্ছে ই, দিস ওয়ান ইজ ই। আমাদের একটা থেকে যাচ্ছে ফিগার এবং এনভায়রনমেন্টাল বেনিফিটস। ওকে ফাইন। সো আমাদের দুটো অপশনস রয়ে গেছে এফ অ্যান্ড জি। সো পড়ে নিই আমরা। দ্য ফেনোমেনন অফ স্টেডিয়ামস অ্যাজ পাওয়ার স্টেশনস হ্যাজ arisen from the idea that energy problems can be overcome by integrating interconnected buildings by means of a smart grid, which is an electricity supply network that uses digital communication technology to detect and react to local changes in uses without significant energy losses. বলা হচ্ছে যে আমরা দ্য ফেনোমেনন অফ স্টেডিয়ামকে যে পাওয়ার স্টেশন হিসেবে ইউজ করা যেতে পারে, এই আইডিয়াটা আসলে কিভাবে আসলো, যে সেটার ব্যাপারে বলছে যে এখানে কিভাবে কি সেট আপ দিলে আসলে পাওয়ার স্টেশন হিসেবে ইউজ করা যায়, এবং আরও বলছে যে এখানে শুধু পাওয়ার স্টেশন ইউজ করলে কি হবে, যে উইদাউট চেঞ্জিং or without losing the significant amount of উল্লেখযোগ্য পরিমাণে এনার্জি লস না করেও কিভাবে আসলে এখানে এটাকে পাওয়ার স্টেশন হিসেবে কাজ করা যাবে এই ব্যাপারে বলছে। ওকে, স্টেডিয়ামস আর আইডিয়াল ফর দোজ পারপোসেস, এবং সেক্ষেত্রে স্টেডিয়াম হচ্ছে আইডিয়াল, আদর্শ জায়গা। কেন? বিকজ দেয়ার ক্যানোপিজ হ্যাভ a large surface area for fitting photovoltaic panels and rise high enough more than 40 meters to make use of micro wind turbines. বলা হচ্ছে যে স্টেডিয়াম হচ্ছে আদর্শ জায়গা, কারণ এদের যে বিশাল জায়গাটা খালি রয়ে যায়, সেই জায়গাটাতে আসলে ফটোভোল্টাইক প্যানেলসগুলো, যেটা হচ্ছে সোলার প্যানেল, সেগুলোকে রাখা যায়, এবং যে উইন্ড টারবাইন যে টারবাইনটা আছে, যেটার উচ্চতা হচ্ছে 40 মিটার্স, এটাকেও এখানে আসলে স্থাপন করা যায়। দ্যাটস ওয়াই স্টেডিয়ামস আর আইডিয়াল প্লেস। ওকে, ফ্রেইবার্গ মেস সোলার স্টেডিয়াম ইন জার্মানি। সো জার্মানি একটা স্টেডিয়ামের নাম ফ্রেইবার্গ মেস সোলার স্টেডিয়াম is the first of a new wave of stadiums as power plants, which also includes the Amsterdam Arena and the Kaohsiung Stadium. The latter inaugurated in 2009 has 8,844 photovoltaic panels producing up to 1.14 megawatt of electricity annually. তার মানে হচ্ছে এখানে বললো যে জার্মানির এই স্টেডিয়ামটা প্রথম যেটাতে আসলে সোলার প্যানেল বসানো হয়, এবং এখানে এতটা প্যানেলস রয়েছে, ফটোভোল্টাইক প্যানেলস রয়েছে, এবং এত মেগাওয়াট ইলেকট্রিসিটি তারা উৎপন্ন করতে পারছে। দিস রিডিউসেস দ্য অ্যানুয়াল আউটপুট অফ কার্বন ডাইঅক্সাইড বাই
660 tons. Okay, so this reduce এটা কমায় কি কমাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমাচ্ছে এবং কত পরিমাণে 660 টনস। আমি এটা মার্ক করেছি কারণ এটা একটা ফিগার, আমরা কিন্তু একটা ফিগার খুঁজছি এবং এনভায়রনমেন্টে কি সেটা বেনিফিট আসতেছে সেটাও খুঁজছি। আমি কার্বন ডাইঅক্সাইডের কথা জানছি এবং রিডাকশনের কথাও জানছি। আর একটু পরে and supplies up to 80% of the surrounding area when the stadium is not in use. This is proof that a stadium can serve its city and have a decidedly positive impact in terms of reduction of carbon dioxide emissions. Yes, so এখানে বলছে যে স্টেডিয়াম এটা প্রুফ করে যে এটা স্টেডিয়াম সিটির জন্য অবশ্যই এটা হেল্পফুল, কারণ ও কি করতেছে 80% যখন ইউজ হয় না তখন 80% ইলেকট্রিসিটি তারা আশেপাশে এরিয়াগুলোতে সাপ্লাই করতে পারছে এবং এটা কি করতেছে কার্বন ডাইঅক্সাইডটাকে রিডাকশনও করছে, কমাচ্ছে। এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট, এটা একটা ভালো দিক। আমরা একটা এতে পেয়ে গেছি আমাদের আনসারটা 15 আনসার হবে এফ। এখানে বলেছে যে ফিগার্স, আমরা ফিগার্স পেয়েছি 660 টনস, 660 টনস এবং আরও এনভায়রনমেন্টাল বেনিফিটস আমরা দেখেছি যে এটা কি করতেছে সার্টেন স্টেডিয়াম বলেছে নির্দিষ্ট একটা স্টেডিয়ামের নাম বলবে সেই নামটা পেয়েছি এবং এনভায়রনমেন্টালি এটা বেনিফিটস করছে, কার্বন ডাইঅক্সাইডটাকে রিডিউস করছে। সো আমাদের এই অংশটা হয়ে গেছে। আমাদের থাকছে এখন দিস ওয়ান। এখানে বলেছে যে হুইচ টু অ্যাডভান্টেজেস, কোন দুটো সুবিধা মডার্ন স্টেডিয়াম ডিজাইন ডাজ দ্য রাইটার মেনশন, মানে মডার্ন যে স্টেডিয়ামের ডিজাইন করা হয়েছে সেখানে আসলে সুবিধার কথা রাইটার বলেছে। সেই দুটো সুবিধা কি আমরা একটা প্যারা এখনো পড়িনি, আমরা ওই সেকশনটা আগে পড়ে নেই। ওকে, জি, স্পোর্টিং arenas have always been central to the life and culture of cities. In every era, the stadium has acquired new value and uses, from military fortress to residential village, public space to theatre, and most recently a field for experimentation in advanced engineering. বলা হচ্ছে যে স্পোর্টিং অ্যারেনা যেটা সেটা আসলে সবসময় একটা শহরের প্রাণ এবং কালচারের কেন্দ্র। সো প্রত্যেকটা যুগে স্টেডিয়ামকে নানানভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে দুর্গ থেকে শুরু করে মানুষ থাকার জায়গা, পাবলিক স্পেস, থিয়েটার এবং এখন মোস্ট রিসেন্টলি এটাকে এক্সপেরিমেন্টেশনের জন্য ব্যবহার করা হচ্ছে অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং, তার মানে উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডভান্সড এক্সপেরিমেন্টের জন্য এটাকে ফিল্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওকে, দ্য স্টেডিয়াম অফ টুডে নাও ব্রিংস টুগেদার মাল্টিপল ফাংশনস দাস হেল্পিং সিটিজ টু ক্রিয়েট আ সাস্টেনেবল ফিউচার। এবং আজকের স্টেডিয়াম সিটির জন্য এখন কি করতেছে মাল্টিপল ফাংশন নিয়ে আসছে, দ্যাটস ওয়াই সিটির মধ্যে যা কিছু হচ্ছে সেটা আসলে সাস্টেনেবল ফিউচারই হচ্ছে, দ্যাট মিনস সেটা ভবিষ্যতেও নানান কাজে ব্যবহৃত হবে। ওকে, সো আমরা এখানে দেখি যে রাইটার আসলে কোন দুটা অ্যাডভান্টেজের কথা বলেছে। ওকে, নাম্বার এ, অফারিং ইমপ্রুভড অ্যামিনিটিস ফর দ্য এনজয়মেন্ট অফ স্পোর্টস ইভেন্টস। ওকে, মডার্ন স্টেডিয়াম যে এখন এনজয়মেন্ট অফ স্পোর্টস ইভেন্টগুলোকে যাতে এনজয় করতে পারে, দ্যাটস ওয়াই ইমপ্রুভড অ্যামিনিটিস, দ্যাট মিনস অনেক উন্নত মানের সুযোগ সুবিধা দিচ্ছে যাতে করে মানুষ স্পোর্টস ইভেন্টগুলো এনজয় করতে পারে। এনজয়মেন্টের কিছু আমরা পাইনি, সো ইজ ক্রস। নাম্বার বি বলছে ব্রিঙ্গিং কমিউনিটি লাইফ ব্যাক ইনটু দ্য সিটি এনভায়রনমেন্ট, শহরের এনভায়রনমেন্টের মধ্যে কি নিয়ে আসছে কমিউনিটি লাইফ ব্যাক নিয়ে আসছে। কমিউনিটি মানে সমাজের সবাইকে বোঝানো হচ্ছে, সবার জীবনটাকে জীবন্ত করে তুলেছে। কমিউনিটি লাইফ ব্যাক কোথায় সিটির মধ্যে আসলে সবার জীবনটাকে কি করেছে মানে কমিউনিটি লাইফকে অ্যাক্টিভ করে দিয়েছে। ওকে, সো দেখি আমরা এরকম কিছু আছে কিনা। আমরা কিন্তু দেখেছি যে এখানে বলে দিয়েছে যে এখানে একটা লাইন আছে যে দ্য স্টেডিয়াম এখন কি হচ্ছে এখন ইউজ হচ্ছে যে আরবান হাব হিসাবে। আরবান হাব শহরের মধ্যে, হাব হচ্ছে একটা জায়গা গ্যাদারিং যেখানে নানান রকম অ্যাক্টিভিটি হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামসকে ইকুইপড করা হয়েছে, সাজানো হচ্ছে কিভাবে পাবলিক স্পেস হিসাবে, এবং সেখানে হোটেলস, একটা স্টেডিয়ামের মধ্যে সব কিছু থাকছে, হোটেলস থাকছে, কনফারেন্স থাকছে, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড থাকছে, বার, সো গ্রিন স্পেস। সো কি হচ্ছে স্টেডিয়ামের মধ্যেই, শহরের মধ্যেই স্টেডিয়ামের মধ্যে এত কিছু সুবিধা থাকছে।
আরও আমরা কনফার্ম হই যে দিস ওপেন্স দ্য স্পেস আপ টু ফ্যামিলিজ অ্যান্ড এ ওয়াইড ক্রস সেকশন অফ সোসাইটি। এবং এই যে নানানমুখী ইউজ এর কারণে কি হয়েছে, স্টেডিয়াম সবার জন্য খুলে গেছে, সব ফ্যামিলির জন্য, এবং ক্রস সেকশন অফ সোসাইটি তার মানে সমাজের সব শ্রেণীর উঁচু থেকে নিচু কোনো বাদ নেই, সবার জন্য এটা আসলে খুলে গেছে, দ্বার খুলে গেছে, উন্মোচিত হয়েছে। সো এটা ঠিক যে স্টেডিয়ামস কি করেছে, মডার্ন স্টেডিয়ামস ব্রিং কমিউনিটি লাইফ ব্যাক ইনটু দ্য সিটি এনভায়রনমেন্ট। ইয়েস, ওকে। নাম্বার সি, ফ্যাসিলিটেটিং রিসার্চ ইনটু সোলার অ্যান্ড উইন্ড এনার্জি সলিউশন। ওকে, এখানে বলছে সোলার এবং উইন্ড এনার্জি এই দুটোর সলিউশন, ওকে, সোলার অ্যান্ড উইন্ড এনার্জি সলিউশনের জন্য রিসার্চের কথা এখানে বলা হচ্ছে যে, এবং এই রিসার্চটাকে এখানে স্টেডিয়ামের মধ্যে সুযোগ সুবিধা করে দিয়েছে। আমরা কিন্তু এই রিলেটেড কিছু পাইনি, রিসার্চ রিলেটেড কোনো কথা আমরা এখানে পাইনি। আমরা দেখেছি যে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ করা হচ্ছে এবং কিভাবে সেটা বলেছে, বাট রিসার্চ নিয়ে কিন্তু কিছু বলেনি। ওকে, নাম্বার ডি, enabling local residents to reduce their consumption of electricity। বলছে যে লোকাল রেসিডেন্টসকে, মডার্ন স্টেডিয়ামের ফলে কি হয়েছে, লোকাল রেসিডেন্টসকে রিডিউস করা হয়েছে, কমাতে হয়েছে তাদের কনজামশন অফ ইলেকট্রিসিটির খরচ তাদের কমাতে হয়েছে। ওকে, বাট আমরা দেখেছি এর উল্টোটা। এখানে বলা হয়েছিল যে স্টেডিয়ামস যখন যখন বলা হচ্ছিল যে ইয়েস, this reduces এটা তো রিডিউস করে, this reduces the annual output of carbon dioxide by 660 ton and supplies up to 80% of the surrounding area when the stadium is not in use। বরঞ্চ কি করে আমাদের প্যাসেজ বলছে যে স্টেডিয়াম যখন ব্যবহার করা হয় না তখন আশেপাশের এরিয়াতে 80% ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। লোকালদের তো ইলেকট্রিসিটি খরচ কমাতেই হয় না, বরং উল্টো কি করা হয়, সাপ্লাই করা হয়। সো ডি ইজ আওয়ার আনসার। ই আমরা একটু দেখে নিই তারপরে। প্রোভাইডিং আ সুইটেবল সাইটস ফর ইনস্টলেশন অফ, সরি এটা আমাদের আনসার না, এটা বলেছে যে এখানে বলেছে যে সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিডিউস করে ওরা, আর বরঞ্চ সাপ্লাই করে। সো এটা আমাদের আনসার না, আমরা তো অ্যাডভান্টেজেস দেখছি। ওকে, সো নাম্বার ই তো ডেফিনেটলি এটা ই আমাদের আনসার হবে। তারপরে আমরা দেখি প্রোভাইডিং আ সুইটেবল সাইট ফর ইনস্টলেশন। মডার্ন স্টেডিয়ামগুলো কি করছে, সুইটেবল সাইট, ভালো একটা স্পেস দিচ্ছে কিসের জন্য, ইনস্টলেশন স্থাপন করার জন্য অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস। ওকে, আমরা এটা পড়েছি যে এটা সুইটেবল সাইটস। ওকে, যে এখানে বলেই দিয়েছে যে এটা প্ল্যান আমরা কেন স্টেডিয়ামকে ইউজ করছি, ওরা কিন্তু একদম সুন্দর করে বলে দিয়েছে যে স্টেডিয়ামস আর আইডিয়াল, সুইটেবল মানে কি আইডিয়াল। তারপর বলছে যে কেন, কারণ হচ্ছে এটা একটা লার্জ সারফেস এরিয়া আছে এবং ফিটিং ফটোভোল্টাইক প্যানেলস অ্যান্ড রাইজ করার জন্য কি মাইক্রো উইন্ড টারবাইন্স। সো এগুলোকে বসানো এবং এগুলোকে উঠানোর জন্য এটা হচ্ছে স্টেডিয়াম হচ্ছে আইডিয়াল প্লেস। সো দেখেছি এটা সুইটেবল সাইট, তার মানে হচ্ছে সুইটেবলের জায়গায় ইউজ করেছে আইডিয়াল ইনস্টলেশনতে হচ্ছে ফিটিং অর সেট আপ। ওকে, ফিটিং অ্যান্ড রিনিউয়েবল পাওয়ার মানে হচ্ছে সোলার অ্যান্ড উইন্ড রিনিউয়েবল পাওয়ার, অ্যান্ড জেনারেটরস হচ্ছে একটা ফটোভোল্টাইক জেনারেটর, ফটোভোল্টাইক এবং টারবাইন, যার মাধ্যমে আসলে এটা উৎপন্ন হয়, ইলেকট্রিসিটিটা উৎপন্ন হয়। So this is our answer. That's all. Thank you very much.